আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমার বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম অনলাইন ভিডিও ক্লাস, কোর্স কোড 23-19-03। কোর্সের নাম আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, লেকচার নম্বর 1। লেকচারের শিরোনাম আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও পরিধি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল salam.jeu@gmail.com। শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় থেকে আপনারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে বলতে পারবেন, আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু বর্ণনা করতে পারবেন, আন্তর্জাতিক রাজনীতির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবেন এবং আন্তর্জাতিক রাজনীতির সমস্যা ব্যাখ্যা করতে পারবে। আমরা আন্তর্জাতিক রাজনীতি আলোচনার পূর্বে একটু পৃথিবীর মানচিত্রটা দেখি। এইখানে দেখেন, এটা গ্রিনল্যান্ড, এটা কানাডা, এটা ইউনাইটেড স্টেটস, মেক্সিকো, এখানে মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান রাষ্ট্রসমূহ, এখানে ল্যাটিন আমেরিকার দেশগুলো দেখা যাচ্ছে। এটা হলো আফ্রিকা মহাদেশ, এটা এটা হলো আমাদের এশিয়া মহাদেশ, এটা অস্ট্রেলিয়া, এবং এটা হলো ইউরোপ মহাদেশ, এবং এটা হলো আটলান্টিক মহাসাগর, এবং এটা হলো প্রশান্ত মহাসাগর। তো আন্তর্জাতিক রাজনীতি আজকে আলোচনার অন্যতম বিষয়। পৃথিবীতে দিন দিন তথ্য প্রযুক্তির কারণে পৃথিবীর আয়তন ছোট হয়ে আসছে। আজকে পৃথিবীর এক বিন্দু থেকে আরেক বিন্দুর সময়ের দূরত্ব অনেক কম। আন্তর্জাতিক রাজনীতি আজকে অনেক বেশি গুরুত্ববহ। আমরা যদি আন্তর্জাতিক অবস্থা না জানি, আমাদের রাষ্ট্র বা অন্য রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের কি ধরনের সম্পর্ক হবে, পৃথিবীর কোনো ঘটনাবহুর কারণে আমরা কোন দিকে যাচ্ছি সেটা বোঝার জন্যই আন্তর্জাতিক রাজনীতি সবাইকে বুঝতে হবে। আজকে তথ্য প্রযুক্তি আমাদেরকে যেভাবে পৃথিবীর এক বিন্দুকে আরেক বিন্দুর কাছাকাছি নিয়ে আসছে, বহুজাতিক কোম্পানিগুলোর কারণে, তারপরে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেনের কারণে পৃথিবীর আজকে সবকিছুই সহজ হচ্ছে। একটা সময় এখন অনেকেই মনে করছেন যে জাতি রাষ্ট্রের যে ধারণা বা ভূমিকা, সেটা আস্তে আস্তে তার ভূমিকা কমে আসছে আন্তর্জাতিক পরিধি বেড়ে যাওয়ার কারণে। তো আমরা বলছি যে আন্তর্জাতিক রাজনীতির মাধ্যমে একটা রাষ্ট্র তার অবস্থান কোথায় কিভাবে আছে সেটা জানতে পারে। তো আন্তর্জাতিক রাজনীতি এই জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ। আজকের যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থাকে অনুধাবন করার জন্য আন্তর্জাতিক রাজনীতি অতীব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতির আগে আমরা রাজনীতি কি সেই সম্পর্কে একটু ধারণা নেই। রাজনীতি হলো নিয়মতান্ত্রিক উপায়ে কোনো একটি নির্দিষ্ট দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদানের জন্য বিদ্যমান রাজনৈতিক দলসমূহের মধ্যে যে প্রতিযোগিতা হয় তাকে রাজনীতি বলে। রাজনীতির সাথে জাতীয় স্বার্থ, কল্যাণ, গৌরব ও শান্তি জড়িত। রাজনীতি মূলত রাজনৈতিক দল, জনগণের রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক ঐতিহ্য এবং বিভিন্ন স্বার্থকামী গোষ্ঠীর উপর নির্ভর করে। প্রত্যেকটা দেশে
জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির ভূমিকা আলাদা। একটা দেশের জাতীয় রাজনীতি সেই দেশের আন্তর্জাতিক রাজনীতিতে কি ধরনের ভূমিকা পালন করবে তা নির্ধারণ করে। জাতীয় রাজনীতি বা দেশের অভ্যন্তরে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্র ক্ষমতা লাভের নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা লাভের জন্য যে প্রতিযোগিতা, সেটাই হলো জাতীয় রাজনীতি। আর আন্তর্জাতিক রাজনীতি জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রক্ষা করে অপর রাষ্ট্রের সাথে ব্যবহারিক এবং রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রক্রিয়া হলো আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতি কেবল বিভিন্ন রাষ্ট্রের সম্পর্কে আলোচনা করে না, অরাষ্ট্রীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের বিষয়েও আলোচনা করে। আন্তর্জাতিক রাজনীতি ক্ষমতা ও সংঘাতের সাথে সম্পর্কিত। আন্তর্জাতিক রাজনীতি বিশ্ব রাজনীতি ভিত্তিতে বিভিন্ন দেশের সরকার সমূহের মধ্যকার পারস্পরিক যোগাযোগ রক্ষা করার ব্যবস্থাই হলো আন্তর্জাতিক রাজনীতি। এইখানে আমরা যেটা বলছি জাতীয় স্বার্থ, কোন রাষ্ট্রই তার জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণ করবে না। সবার আগে দরকার জাতীয় স্বার্থ, সবার কাছে জাতীয় স্বার্থ সবার, এবং জাতীয় স্বার্থকে রক্ষা করে বা জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক, পারস্পরিক যে যোগাযোগ, সেই পারস্পরিক যোগাযোগ বা পৃথিবীর কোনো ঘটনার সঙ্গে যুক্ত হওয়া বা সেই ঘটনা থেকে বিরত থাকা হলো আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু, তো আন্তর্জাতিক রাজনীতি একটা অনেক বড় বিষয়। সেই বিষয়ে কি কি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিগুলো আলোচনা করে বা আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তুগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোকপাত করছি। জাতীয় শক্তি। জাতীয় শক্তি একটা দেশের জনগণের সামষ্টিক বা রাষ্ট্রের যে সামষ্টিক শক্তি, সেটা হলো জাতীয় শক্তি। জাতীয় শক্তি কতগুলো উপাদানের উপর নির্ভর করে, যেমন সামরিক উপাদান, অর্থনৈতিক উপাদান, মতামত, এইগুলোর উপর, শিল্প উৎপাদন, এইগুলোর উপর জাতীয় শক্তি নির্ভর করে। বলা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতি শক্তির রাজনীতি। তো শক্তির রাজনীতি সেহেতু জাতীয় শক্তি যদি কোনো রাষ্ট্রের শক্তিশালী না হয়, আন্তর্জাতিক রাজনীতিতে সেই রাষ্ট্র শক্তিশালী ভূমিকা পালন করতে পারে না। যে রাষ্ট্র আন্তর্জাতিক জাতীয় শক্তিতে বেশি বলবান, আন্তর্জাতিক রাজনীতিতেও সেই রাষ্ট্র বেশি ভূমিকা রাখবে। জাতীয়তাবাদ, বর্তমান যুগ চলছে জাতীয়তাবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে জাতীয়তাবাদী আন্দোলন ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর প্রত্যেকটা জাতি তখন স্বাধীনতা লাভের জন্য চেষ্টা করে এবং স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর যে সাম্রাজ্যবাদী এবং উপনিবেশবাদী শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলো তাদের ক্ষমতা গুটিয়ে নিয়ে উপনিবেশকে স্বাধীনতা দিয়ে দেয়। তো জাতীয়তাবাদের কারণে, জাতীয়তাবাদ যদি শক্তিশালী না হয়, যে জাতীয়তাবাদ যদি নড়বড়ে হয়, সেইখানে সেই জাতির পক্ষে আন্তর্জাতিক রাজনীতিতে কোন রকম ভূমিকা পালন করা সম্ভব নয়। কূটনীতি, জাতীয় রাজনীতি আর আন্তর্জাতিক রাজনীতি দুটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। তো জাতীয় রাজনীতিতে কূটনীতিকের যে ভূমিকা নাই, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কূটনীতির অনেক বিশাল ভূমিকা। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের কি ধরনের সম্পর্ক হবে, কোন ঘটনা ঘটছে, সেই ঘটনায় একটি রাষ্ট্র কোন ধরনের ভূমিকা পালন করবে, সেই সবকিছু নির্ভর করে আন্তর্জাতিক রাজনীতি। কূটনীতির মাধ্যমে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করে। কোন ঘটনার প্রেক্ষিতে কূটনীতির মাধ্যমে রাষ্ট্রসমূহ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে। তো আন্তর্জাতিক রাজনীতিতে কূটনীতি একটি বিশাল ভূমিকা পালন করে। পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো দেশের বা কোনো জাতির
আশা আকাঙ্ক্ষা প্রকাশ লাভ করে। কোন রাষ্ট্র যদি পররাষ্ট্র নীতিতে দুর্বল হয়, সেই রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বা আন্তর্জাতিক রাজনীতিতে সবল ভূমিকা পালন করতে পারে না। পররাষ্ট্রনীতির মাধ্যমে রাষ্ট্র তার জাতীয় শক্তির অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু পররাষ্ট্রনীতির মাধ্যমে সেই দুর্বলতা কাটিয়ে একটি রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের ভূমিকা পালন করতে পারে। আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক রাজনীতি পড়ছি, আন্তর্জাতিক আইন আমাদের জানতে হবে। বর্তমান বিশ্বে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাতীয় সংঘ তৈরি হয়। তো এই যে বিভিন্ন আঞ্চলিক প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা রাষ্ট্র একাধিক আন্তর্জাতিক সংঘের সাথে জড়িত। তো প্রত্যেকটা রাষ্ট্র যদি আন্তর্জাতিক আইন যদি মেনে না চলে, সেই রাষ্ট্রের পক্ষে পৃথিবীর অপর অপর রাষ্ট্রকে সঙ্গে চলা সম্ভব নয়। এই জন্য আন্তর্জাতিক আইন দ্বারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমূহ পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই জন্য আন্তর্জাতিক আইনের ভূমিকা অপরিসীম। নিরাপত্তা, প্রত্যেকটা দেশই নিরাপত্তা চায়। নিরাপত্তা প্রত্যেকটা নাগরিকের যেমন অধিকার, প্রত্যেকটা রাষ্ট্রের বিভিন্ন ধরনের নিরাপত্তা, যৌথ নিরাপত্তা, মানব নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা। কোন রাষ্ট্রের যদি নিরাপত্তা না থাকে, নিরাপত্তা না থাকলে সেই রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে কি ভূমিকা পালন? আন্তর্জাতিক রাজনীতিতে নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পৃথিবীর নিজ রাষ্ট্রগুলো নিজ নিজ সার্বভৌম রক্ষা করার জন্য তাদের নিরাপত্তা প্রয়োজন। এই জন্য আন্তর্জাতিক রাজনীতিতে নিরাপত্তা একটি শক্তিশালী বিষয়। জাতীয় স্বার্থ, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা স্বার্থ আছে। প্রত্যেকটা জাতি নিজ নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজ স্বার্থকে বিলীন না করে নিজের স্বার্থের সামঞ্জস্য করে নিজের যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের ঐক্যবদ্ধতাই হলো ও ঐক্যবদ্ধ রেখে তারপরে আন্তর্জাতিক রাজনীতি। জাতীয় স্বার্থকে বিলীন করে জাতীয় স্বার্থকে সাথে অসামঞ্জস্য কোনো বিষয় আন্তর্জাতিক রাজনীতিতে একমত হওয়া যাবে না। আন্তর্জাতিক সংগঠন, আমরা আগে বললাম পৃথিবীতে এখন প্রচুর আন্তর্জাতিক সংগঠন আছে। প্রত্যেকটা দেশ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে জড়িত। তো এইসব আন্তর্জাতিক সংগঠনগুলো প্রত্যেকটা জাতির হিস্সা অনুসারে যদি চলে, তো প্রত্যেকটা জাতি তার যে আকাঙ্ক্ষা আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা মেটানো সম্ভব। এখন কোন রাষ্ট্র, বর্তমান যুগে কোন রাষ্ট্রই একা চলতে পারে না। তাকে চলতে হলে কোন না কোন রাষ্ট্র, কোন কোন রাষ্ট্রসংঘের, বিভিন্ন রাষ্ট্রের, আঞ্চলিক রাষ্ট্রসমূহের বা আন্তর্জাতিক রাষ্ট্রসমূহের তার দরকার হয়, সহযোগিতা দরকার হয়, আন্তর্জাতিক সংগঠনের সহযোগিতা দরকার হয়। তো এই জন্য আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সংগঠন সমূহ ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করে। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একটা বিষয় হলো সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ। সাম্রাজ্যবাদী শক্তিসমূহ একসময় সমস্ত পৃথিবীতে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। সাম্রাজ্যবাদী শক্তিগুলো এখনো আছে। তারা সুযোগ পেলেই দুর্বলের উপর আঘাত করছে। সাম্রাজ্যবাদের ধরন পরিবর্তন হয়েছে, উপনিবেশের ধরন পরিবর্তন হয়েছে। এখন নব্য উপনিবেশবাদ তার আবির্ভাব ঘটছে। আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদেরকে বজায় রাখার জন্য, নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে থাকতে হবে। আরেকটি হলো নিরস্ত্রীকরণ। আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পারমাণবিক বোমার ভয়াবহতা দেখেছি। এই পারমাণবিক বোমা, পারমাণবিক অস্ত্র
যে প্রতিযোগিতা হচ্ছে সেই প্রতিযোগিতা থেকে পৃথিবীকে রক্ষা করা, পারমাণবিক অস্ত্র নিরস্ত করা। এই জন্য নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বিষয়বস্তু। আমরা এখন আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকালে দেখব রাষ্ট্রগুলো পারমাণবিক অস্ত্রের দিকে ধাবিত হচ্ছে। এই জন্য পৃথিবী হুমকির সম্মুখীন হচ্ছে, পৃথিবীর নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। ক্ষুদ্র জাতিসত্তাগুলো যাদের পারমাণবিক অস্ত্র নেই তারা নিরাপত্তাহীন অবস্থায় আছে। তো এই সমস্ত জায়গা থেকে উদ্ধারের জন্য নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। আমরা আন্তর্জাতিক রাজনীতির বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। আন্তর্জাতিক রাজনীতির নির্দিষ্ট সীমানা, আন্তর্জাতিক রাজনীতির নির্দিষ্ট সীমানা অবস্থান করে। কোনো একটি ঘটনা কোন একটা নির্দিষ্ট এলাকায় ঘটছে, সেই এলাকাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে আবর্তিত হয়। একটা ব্যাপার যে আন্তর্জাতিক রাজনীতিতে ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব, সমস্যা এগুলো আছে। তো সমস্যাগুলো বিভিন্ন ঘটনা একটি নির্দিষ্ট এলাকা হচ্ছে, সেই এলাকাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতি নির্দিষ্ট কাঠামো। আন্তর্জাতিক রাজনীতির একটা নির্দিষ্ট কাঠামো আছে, নির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়ে আন্তর্জাতিক রাজনীতি পরিচালিত হয়। কাঠামোর বাইরে আন্তর্জাতিক রাজনীতি যাচ্ছে না। একক সমূহ চিহ্নিত করে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র, রাষ্ট্রের প্রশাসন, রাষ্ট্রের সরকার, রাষ্ট্রের জনগণ, এই এককগুলো কি ধরনের ভূমিকা পালন করছে, কোন একক কি রকম ভূমিকা পালন করছে, সেই এককগুলো চিহ্নিত করতে হবে। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা জন্ম হচ্ছে, সেইখানে একটা রাষ্ট্র বা সেই রাষ্ট্রের জনগণ, সেই রাষ্ট্রের সরকার, সেই রাষ্ট্রের প্রশাসন কি ধরনের ভূমিকা পালন করছে সেগুলোকে চিহ্নিত করতে হয়, পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়। আন্তর্জাতিক রাজনীতি নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি পদ্ধতিগত আলোচনা আমরা করব। বহুমুখী শক্তি সাম্য। আমরা বলছি আন্তর্জাতিক রাজনীতি শক্তির রাজনীতি। এখানে যে রাষ্ট্রের শক্তি বেশি সেই রাষ্ট্রের ভূমিকা বেশি, সেই রাষ্ট্রের প্রভাব বেশি। শক্তি, বহুমুখী শক্তি সাম্য হলে আন্তর্জাতিক রাজনীতি ভারসাম্যপূর্ণ হয়। যদি শক্তি এককেন্দ্রিকতা হয় বা একদিকে বেশি শক্তি হয়ে যায়, তখন আন্তর্জাতিক রাজনীতি একদিকে হেলে পড়ে। তখন অন্যান্য রাষ্ট্রের পথ চলা দুরূহ হয়ে যায়। তো বহুমুখী সাম্য আন্তর্জাতিক রাজনীতিতে বিরাজমান। যুদ্ধ ও শান্তি। আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধ এবং শান্তি পাশাপাশি অবস্থান করছে। এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্র বিভিন্ন স্বার্থের কারণে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। দ্বন্দ্বের সর্বশেষ রূপ হচ্ছে যুদ্ধ। তাই আন্তর্জাতিক রাজনীতির দিকে আমরা যখনই তাকাবো তখনই দেখবো কোনো না কোনো যুদ্ধাবস্থা বিরাজ করছে। যুদ্ধাবস্থার পাশাপাশি আবার শান্তিও আছে। এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্র শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে, সেই বই আমরা দেখছি। মতাদর্শগত বিরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর রাজনীতিতে মতাদর্শগত বিরোধ বেশি চাঙ্গা হয়ে ওঠে। এখনো আন্তর্জাতিক রাজনীতিতে মতাদর্শের বিরোধ আছে। গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, এই যে মতাদর্শ, এই মতাদর্শগুলোর বিরোধ চলছে। কেউ গণতন্ত্রের জন্য চেষ্টা করছে, কেউ সমাজতন্ত্রের জন্য চেষ্টা করছে। এই আদর্শের বিরোধ আন্তর্জাতিক রাজনীতিতে হরহমেশা চলছে। একজনের সঙ্গে আরেকজনের এই বিরোধটা আছে। ঐক্য এবং বৈচিত্র্য। আন্তর্জাতিক রাজনীতিতে ঐক্য এবং বৈচিত্র্য পাশাপাশি হাত ধরে চলছে। এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের যেমন স্বার্থ নিয়ে ঐক্য আছে, আবার বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে।
একই অঞ্চলের রাষ্ট্র হয়ে তাদের মধ্যে বৈচিত্র্যময় সম্পর্ক বিরাজমান। মিথস্ক্রিয়া। আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন গোষ্ঠীর বা বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের মিথস্ক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়। একাধিক উপব্যবস্থা বিদ্যমান। আন্তর্জাতিক রাজনীতিতে ব্যবস্থা সে ব্যবস্থার মধ্যে আবার একাধিক ব্যবস্থা উপব্যবস্থা হিসাবে উল্লেখ করা যায়। আন্তর্জাতিক রাজনীতির পাঠের গুরুত্ব। নাগরিক হিসেবে দায়িত্ব পালন। বর্তমান বাস্তবতা নানাবিধ কারণে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল এবং রাষ্ট্রগুলো পারস্পরিক সম্পর্ক বজায় রেখে চলে। এরূপ বাস্তবতা একজন নাগরিক জাতীয় দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও কিছু দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। বিশ্ব শান্তি ও সংহতি রক্ষা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিটি মানুষের কাম্য। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রত্যেক রাষ্ট্রের জনগণের সদিচ্ছা ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দৃষ্টিভঙ্গি প্রসার। বর্তমান বিশ্বে নাগরিকদের উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন হতে হয়। উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রকৃত ভূমিকা পালন করতে পারে। সচেতনতা বৃদ্ধি। সচেতন নাগরিকের সমস্যাপূর্ণ বিশ্বের সমস্যা সমাধান করে মাথা ঠান্ডা রেখে মাথা উঁচু করে বাঁচতে পারে। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি। রাষ্ট্রগুলো নিজ নিজ স্বার্থ রক্ষা করতে গিয়ে অনেক সময় অন্য রাষ্ট্রের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। এসব বিরোধ নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক আইনের প্রয়োজন পড়ে, যা আন্তর্জাতিক রাজনীতির অংশ। আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা। আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার জন্য আন্তর্জাতিক রাজনীতির সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। আন্তর্জাতিক রাজনীতি পাঠের মাধ্যমে কূটনীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। জাতীয় শক্তি অর্জন। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় শক্তির মূল ভিত্তি হচ্ছে জাতীয় শক্তি। আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের মাধ্যমে জাতীয় শক্তির উপাদান সম্পর্কে সঠিক ধারণা লাভ করে জাতীয় শক্তি অর্জনে সচেষ্ট হওয়া যায়। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ। আন্তর্জাতিক রাজনীতি পাঠের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের অবস্থান, সুযোগ সুবিধা ও সম্পদ সম্পর্কে জ্ঞান লাভ হয়। এ ধরনের জ্ঞানের মাধ্যমে রাষ্ট্রের আমদানি রপ্তানি, বাণিজ্য এবং যোগাযোগ ও সম্পর্ক রক্ষা করা যায়। অস্তিত্ব ও উন্নতির জন্য। বিশ্ব ব্যবস্থা অত্যন্ত জটিল ও সমস্যা সংকুল। প্রত্যেক রাষ্ট্রকে টিকে থাকার জন্য এবং উন্নতি করার জন্য প্রয়োজন আন্তর্জাতিক রাজনীতি। সহযোগিতা ও সহনশীলতা। সমাজ ও রাষ্ট্রের জীবনকে সুষ্ঠু, সুন্দর ও সাবলীল করার জন্য প্রয়োজন বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা ও সহনশীলতা। এজন্য প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বজনীন আইন প্রতিষ্ঠা। সমস্যা সংকুল বিশ্ব ব্যবস্থার সমস্যা সমাধানের জন্য প্রয়োজন বিশ্বজনীন আইন প্রতিষ্ঠা করা। বিশ্বের প্রত্যেক রাষ্ট্রতে এসব আইনে এর প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। বৈদেশিক নীতি প্রণয়ন। প্রতিটি রাষ্ট্রের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে সঠিক ও সময় উপযোগী বৈদেশিক নীতি প্রণয়নের উপর। আর আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ না করে বৈদেশিক নীতি প্রণয়ন করা যায়। নীতি নির্ধারণ। প্রতিটি রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতির জ্ঞানকে কাজে লাগিয়ে নিজ নিজ স্বার্থ রক্ষায় নীতি নির্ধারণ করে থাকে। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বজায় রাখা। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যোগাযোগের অভাব, স্বার্থের সংঘাত, ভুল বোঝাবুঝি ইত্যাদি কারণে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা কঠিন। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক রাজনীতির সমস্যা। আমরা এই পর্যায়ে আন্তর্জাতিক রাজনীতির কি ধরনের সমস্যা সৃষ্টি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। যুদ্ধ। যুদ্ধ শুধুমাত্র আজকের ব্যাপার না, অতীতেও যুদ্ধ ছিল, ভবিষ্যতেও যুদ্ধ থাকবে। যুদ্ধ কখন শুরু হয়? যখন রাষ্ট্রগুলোর পারস্পরিক যে দ্বন্দ্ব, স্বার্থের দ্বন্দ্বের কারণে সংঘাত উচিত এবং সংঘাতের সর্বশেষ রূপ হলো যুদ্ধ। যুদ্ধ আন্তর্জাতিক রাজনীতির অন্যতম সমস্যা। পৃথিবীতে সবসময় কোথাও না কোথাও
কোন রাষ্ট্রের সাথে, এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যুদ্ধাবস্থা বিরাজমান অথবা যুদ্ধ চলমান। যুদ্ধকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক রাজনীতির পথ চলা এবং যুদ্ধের পরিসমাপ্তি নেই আন্তর্জাতিক রাজনীতির জন্য। এখানে প্রত্যেকটা রাষ্ট্রের স্বার্থের জন্য আছে, প্রত্যেকের স্বার্থ ভিন্ন, যার কারণে সমস্যা আছে। সেই সমস্যাগুলো উত্তরণের জন্য যুদ্ধ, এবং যুদ্ধ হচ্ছে বল প্রয়োগ এবং ক্ষমতা প্রয়োগ, শক্তি প্রয়োগ। আন্তর্জাতিক রাজনীতি যেহেতু ক্ষমতা রাজনীতি, শক্তির রাজনীতি, সেই জন্য যুদ্ধের মাধ্যমে প্রত্যেকটা রাষ্ট্র তার ক্ষমতাকে প্রদর্শন করে, নিরস্ত্রীকরণ। আন্তর্জাতিক রাজনীতিতে নিরস্ত্রীকরণ প্রয়োজন। পৃথিবীর আজকের যে অবস্থা, পৃথিবীর রাষ্ট্রগুলো নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের মারণাস্ত্র তৈরি করছে। এইসব মারণাস্ত্র মানব সভ্যতার জন্য হুমকি। এই হুমকি থেকে মানব সভ্যতাকে নিরাপদ রাখার জন্য প্রয়োজন নিরস্ত্রীকরণ। কিন্তু আজকের বাস্তবতায় হলো এই যে রাষ্ট্রগুলো নিরস্ত্রীকরণে কথা বলছে কিন্তু নিরস্ত্রীকরণ করতে রাজি নয়। শক্তিশালী রাষ্ট্রগুলো যাদের অনেক যুদ্ধাস্ত্র আছে, তারা যদি নিরস্ত্রীকরণে এগিয়ে না আসে, নিরস্ত্রীকরণ সম্ভব না। নিরস্ত্রীকরণ অন্যান্য রাষ্ট্র না হওয়া হলো নিরস্ত্রীকরণ না হওয়া হলো আসলে রাজনীতির অন্যতম সমস্যা। জাতিগত দ্বন্দ্ব। একটা দেশে অনেক ধরনের জাতি, ক্ষুদ্র ক্ষুদ্র জাতি থাকতো, সেই জাতিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। আবার আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন জাতি আছে, সেই সমস্ত জাতির সঙ্গে কারো কারো ঐতিহাসিক দ্বন্দ্ব আছে। এই জাতিগত দ্বন্দ্ব নিরসন হয় না হওয়া পর্যন্ত এরা সমস্যা সংকট থেকেই যায়। তো আন্তর্জাতিক রাজনীতিতে এই জাতিগত দ্বন্দ্ব নিরসন একেবারে হয় না, যার সমস্যা জাতিগত দ্বন্দ্ব আন্তর্জাতিক রাজনীতির অন্যতম সমস্যা হিসাবে আবির্ভূত হচ্ছে। আদর্শগত দ্বন্দ্ব। আদর্শের দ্বন্দ্ব পৃথিবীতে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বিভিন্ন রাষ্ট্র এক এক রাষ্ট্র এক এক ভাবে চলছে। কেউ গণতন্ত্রের কথা বলছে, কেউ সমাজতন্ত্রের কথা বলছে, কেউ পুঁজিবাদের কথা বলছে, কেউ মিশ্র অর্থনীতির কথা বলছে। এই যে আদর্শগুলো, এই আদর্শ বাস্তবায়নের জন্য যে রাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করছে, পুঁজিবাদে বিশ্বাস করছে, তার শক্তি সঞ্চয় করছে, সে তার আদর্শ, পুঁজিবাদী আদর্শ বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক পর্যায়ে শক্তির প্রয়োগ করছে। যারা সমাজতান্ত্রিক চিন্তা চেতনা বিশ্বাস করছে, তারা তাদের আদর্শ বাস্তবায়নের জন্য অন্যান্য রাষ্ট্রের উপর শক্তির প্রয়োগ করছে। এই আদর্শগত দ্বন্দ্ব একরকম, এক আদর্শের সঙ্গে আরেক আদর্শের দ্বন্দ্ব চলমান আছে এবং চলমান থাকবে। মতবিরোধ। আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটা রাষ্ট্র পাশাপাশি অবস্থান করছে। পাশাপাশি অবস্থান করতে গিয়ে এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের বিভিন্ন বিষয়তে, বিভিন্ন ইস্যুতে মতবিরোধ দেখা যায়। এই মতবিরোধ নিরসন হবার নয়, অস্থিতিশীলতা। আন্তর্জাতিক রাজনীতির অন্যতম একটা বৈশিষ্ট্য হলো অস্থিতিশীলতা। জাতিগুলোর মধ্যে নিজ নিজ স্বার্থের কারণে এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্র কোন ধরনের সম্পর্কে লিপ্ত হবে, সেগুলো নিরূপণের জন্য সবসময় আন্তর্জাতিক রাজনীতি অস্থিতিশীল হয়, ভারসাম্যহীন শক্তি। আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ মধ্যে ভারসাম্যহীন তৈরি হয়। যখন ভারসাম্যহীন তৈরি হচ্ছে, তখন জাতিগুলোর মধ্যে দ্বান্দ্বিক পরিবেশের তৈরি হচ্ছে। তো আন্তর্জাতিক রাজনীতিতে ভারসাম্যহীন শক্তি। আজকে যদি আমরা দেখি যে আমাদের বাংলাদেশ,
আমাদের বাংলাদেশের সঙ্গে যদি ইউএস এর তুলনা করি, আমরা আন্তর্জাতিক রাজনীতি এবং ইউএস এর আন্তর্জাতিক রাজনীতি আলাদা। তাদের যে শক্তি আর আমাদের যে শক্তি অনেক ডিফারেন্স। এই যে শক্তিহীন ভারসাম্যহীন শক্তি, এরকম কিছু রাষ্ট্র আছে অনেক পরাশক্তি, কিছু রাষ্ট্র আছে অনেক দুর্বল শক্তিশালী। রাজনীতিতে পরাশক্তির সঙ্গে দুর্বলের চলতে হচ্ছে। এই শক্তির ভারসাম্যহীনতা সবসময় আছে। আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রণকারী উপাদান, যে সমস্ত উপাদান দ্বারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে বা সেই সমস্ত ব্যাপারে একটু আলোচনা করছি। শক্তি ও ক্ষমতা। আন্তর্জাতিক রাজনীতি হলো শক্তি এবং ক্ষমতা রাজনীতি। যে জাতির জাতীয় শক্তি অনেক বেশি, সেই জাতি আন্তর্জাতিক রাজনীতিতে পরাক্রমশালী। আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য শক্তির প্রয়োজন। শক্তিহীন কোন জাতি আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না। শক্তি এবং ক্ষমতা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব বা নিয়ন্ত্রণ করা যায়। আদর্শ, রাষ্ট্রীয় আদর্শ কেমন, রাষ্ট্রীয় আদর্শের উপর আন্তর্জাতিক রাজনীতি নির্ভর করে। আমার রাষ্ট্রের সঙ্গে যদি অন্য একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় আদর্শের মিল থাকে, তবে দুটি রাষ্ট্রের একটা সমঝোতা ভালো হয়। দুটো রাষ্ট্র যদি সমঝোতা ভালো হয় বা একাধিক রাষ্ট্র এই ধরনের সমঝোতাপূর্ণ হয়, তখন তাদের আদর্শিক যে শক্তি অর্জিত হয়, সেই আদর্শিক শক্তি দ্বারা সেই সমস্ত রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। যৌথ নিরাপত্তা, আরেকটা জিনিস হলো যৌথ নিরাপত্তা, কালেকটিভ সিকিউরিটি। এখানে হচ্ছে যে যৌথ নিরাপত্তা শুধুমাত্র একটি রাষ্ট্র নয়, যারা জড়িত, যে একটা রাষ্ট্র একটা রাষ্ট্রকে আক্রমণ করছে, যৌথ নিরাপত্তা ব্যবস্থা হলো সেই সমস্ত অন্যান্য রাষ্ট্র আক্রমণকারী রাষ্ট্রকে নিরস্ত্রীকরণের জন্য বা আক্রমণ থেকে দূরে রাখার জন্য বল প্রয়োগ করবে। যৌথ নিরাপত্তা থাকার কারণে যে এক রাষ্ট্র ইচ্ছা হলেই দুর্বলের প্রতি আঘাত করতে পারবে না, অন্যান্য রাষ্ট্র তাকে দুর্বল রাষ্ট্রকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার কারণে আন্তর্জাতিক রাজনীতি টিকে আছে। আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণের অন্যতম একটা উপায় হলো কূটনীতি। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র আলাদা, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের শক্তির পরিমাণ আলাদা। আজকে বাস্তবতার দিকে আমরা তাকাই, দেখব যে পৃথিবীতে মুষ্টিমেয় কিছু রাষ্ট্র শক্তিশালী, আর বাদ বাকি রাষ্ট্রগুলো সেরকম শক্তিশালী না। কিন্তু শক্তির যে অভাব আছে, সেই অভাবটা কূটনীতি দ্বারা অন্যান্য রাষ্ট্রগুলো পূরণ করতে পারে এবং কূটনীতির মাধ্যমে তারা শক্তির অর্জন করে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের ভূমিকা রাখতে পারে। পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব ধ্যান ধারণা বা জাতীয় স্বার্থের সামঞ্জস্যপূর্ণ উপায়ে পররাষ্ট্রনীতি প্রয়োগ করে। পররাষ্ট্রনীতি হলো একটা রাষ্ট্রের জাতীয় স্বার্থের সেই অংশ, যে অংশ দ্বারা সে বহি শক্তির সঙ্গে বা বহি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। পররাষ্ট্রনীতিতে শক্তিশালী রাষ্ট্রসমূহ নিজেদের অন্যান্য দুর্বলতা সত্ত্বেও আন্তর্জাতিক রাজনীতিতে ভূমিকা রাখতে পারে। একটি রাষ্ট্র
তার জাতীয় স্বার্থের আঙ্গিকে পররাষ্ট্র নীতি প্রয়োগ করবে। তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য সে আন্তর্জাতিক ক্ষেত্রে তার পররাষ্ট্রনীতি প্রয়োগ করে। নিরস্ত্রীকরণ, আমরা আবার নিরস্ত্রীকরণের কথা বলছি, যে নিয়ন্ত্রণ করছে, নিরস্ত্রীকরণ হওয়া দরকার। মানব সভ্যতার কারণে নিরস্ত্রীকরণ হওয়া দরকার। আজকে প্রত্যেকটা দেশ, ছোট বড় প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা নাগরিক নিরস্ত্রীকরণের পক্ষে, কিন্তু ক্ষমতাশালী রাষ্ট্রসমূহ সঠিকভাবে নিরস্ত্রীকরণ করছে না। নিরস্ত্রীকরণ যদি হয়, নিরস্ত্রীকরণের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আন্তর্জাতিক আইন, আজকে প্রত্যেকটা রাষ্ট্র আলাদা ভাবে চলতে পারে না। তাকে বিভিন্ন আন্তর্জাতিক সংঘের সঙ্গে চলতে হয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চলতে হয়, বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন হয় তার পথ চলার জন্য। একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্র কোন ধরনের সম্পর্কে যাবে, কিভাবে চলছে, সেই সব কিছুই নির্ভর করে আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন যদি রাষ্ট্রগুলো সঠিকভাবে পালন না করে বা মেনে না চলে, আন্তর্জাতিক রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আন্তর্জাতিক রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি মানে যুদ্ধের সৃষ্টি হওয়া, ক্ষতির সম্মুখীন হওয়া। জাতিসমূহ অনেক ক্ষতির সম্মুখীন হবে। আন্তর্জাতিক রাজনীতি গতিধারা নিয়ন্ত্রণ করার জন্য আন্তর্জাতিক আইন সঠিকভাবে মেনে চলা বা প্রয়োগ করা দরকার। ভূ রাজনীতি, ভূ রাজনীতির উপর আন্তর্জাতিক রাজনীতি অনেক কিছু নির্ভরশীল। একটি রাষ্ট্র তার ভৌগোলিক অবস্থানগত কারণে কি ধরনের কৌশলগত সুবিধায় অবস্থান করছে, তার উপর নির্ভর করে সেই রাষ্ট্রের আন্তর্জাতিক ভূমিকা। ভূ রাজনীতিকে নিয়ন্ত্রণের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যায়। ভূ রাজনৈতিকগত ভাবে যে সমস্ত রাষ্ট্র শক্তিশালী, তাদের যদি জাতীয় শক্তি কমও থাকে, তবুও তারা নিজের ভূ রাজনীতি দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে বা আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। আজকের পাঠে এইগুলো ছিল আমাদের মূল আলোচনা। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা আমার ইমেইল নাম্বার আছে, আমার ইমেইল নাম্বারে আপনারা কোশ্চেন করতে পারেন। আপনাদের কোশ্চেনের আমি উত্তর আশা করি দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে বৈশ্বিক পরিস্থিতি চলছে, আবারও বলছি, এই বৈশ্বিক পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি।